জীবনটা মাঝে মাঝে এমন এক স্থবির জায়গায় এসে থমকে দাঁড়ায়, যেখান থেকে সামনে এগোনোর কোনো রাস্তা থাকে না, আবার পেছনে ফেরারও কোনো উপায় থাকে না। আমার নাম শায়লা। বয়সটা ৩৫-এর কোঠায় হলেও আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে নিজেই মাঝে মধ্যে থমকে যাই। লোকে বলে আমার রূপ নাকি এখনও ভোরের শিশিরের মতো সতেজ। কিন্তু এই রূপ দিয়ে আমি কি করব? যার জন্য এই সাজগোজ, সেই মানুষটাই তো গত ৭ বছর ধরে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে। আরমান, আমার স্বামী, সংসারের সচ্ছলতা আনতে মালয়েশিয়া গিয়ে পড়ে আছে। মাসে মাসে টাকা পাঠায়, দামি শাড়ি পাঠায়, গয়না পাঠায়, কিন্তু যা পাঠাতে পারে না তা হলো একটুখানি সান্নিধ্য। প্রতিদিন রাত ১০টায় নিয়ম করে ইমোতে ভিডিও কল আসে। ঝাপসা স্ক্রিনে তার ক্লান্ত মুখটা দেখি। সে জিজ্ঞেস করে, শায়লা, খেয়েছ? আবির কি করছে? শরীর ঠিক আছে তো? আমি যান্ত্রিকভাবে উত্তর দিই, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আমার মনের ভেতর যে মরুভূমির হাহাকার, তা ওই যান্ত্রিক পর্দায় ধরা পড়ে না। রাত বাড়ে, নিস্তব্ধতা বাড়ে। বিশাল এই ডাবল খাটে যখন একপাশে শুয়ে থাকি, তখন মনে হয় একাকিত্ব যেন একটা দানব হয়ে আমাকে গিলে খাচ্ছে। প্রবাসীর স্ত্রী হওয়ার এই এক যাতনা, বাইরে চাকচিক্য থাকলেও ভেতরে শুধু দীর্ঘশ্বাস। আমার একমাত্র ছেলে আবির ১৮ পেরিয়ে ১৯-এ পা দিয়েছে। ও যখন ছোট ছিল ভাবতাম ও বড় হলে আমার একাকিত্ব ঘুচবে। ও বড় হয়েছে ঠিক বাবার মতো, লম্বা আর চওড়া কাঁধের এক তরুণ। কিন্তু ওর জগৎটা এখন আলাদা। কলেজ, বন্ধু, আড্ডা আর বাইক নিয়ে ওর সময় কাটে। ইদানিং আবিরের নামে পাড়ায় অনেক কানাঘুষো শুনি। পাশের বাসার খালাম্মা এসে বলেন, শায়লা, তোমার ছেলেকে সামলাও। ওকে অমুক পার্কে একটা মেয়ের সাথে দেখা গেছে। চুকিয়েও এসে বলে, আবিরকে দেখলাম বন্ধুদের সাথে এক ফ্ল্যাটে ঢুকছে, সাথে নাকি মেয়েও ছিল। শুনে বুকটা কেঁপে ওঠে। শাসন করি, বকাঝকা করি, কিন্তু ও অবাধ্য ঘোড়ার মতো। ও সোজাসুজি বলে দেয়, মা, তুমি নিজের চরকায় তেল দাও তো। আমি কি করি না করি সেটা আমি বুঝব। ওর এই অবাধ্যতা আমাকে আরও একা করে দেয়। আমি ভাবি, ছেলেটা যদি ভুল পথে চলে যায়, আরমানকে আমি কি জবাব দেব? একজন প্রবাসীর স্ত্রী হিসেবে সমাজে টিকে থাকাটা যে কতটা যুদ্ধের, তা শুধু আমিই জানি। আমি যখন বাজারে যাই বা বিকেলে বারান্দায় দাঁড়াই, অনুভব করি কয়েক জোড়া লোলুপ দৃষ্টি আমাকে অনুসরণ করছে। আমাদের পাড়ার সেই মুদি দোকানদার হাসমত আলী। বয়স ৫০ পেরিয়েছে, কিন্তু আমি গেলেই কেমন অদ্ভুত চোখে তাকায়। অহেতুক কথা বাড়াতে চায়। ভাবি, আপনার তো একা থাকতে কষ্ট হয়, কিছু লাগলে আমাকে বলবেন। কি এমনকি দূর সম্পর্কের কিছু ভাই বা দেবর, সবার কথার মধ্যেই এক ধরনের ইঙ্গিত থাকে। তারা মনে করে স্বামী বিদেশে থাকলে বুঝি ঘরের দরজা সবার জন্য খোলা। এই অপমানগুলো আমি মুখ বুজে সহ্য করি। কাউকে বলতে পারি না। বলতে গেলে উল্টো আমার দিকেই আঙুল উঠবে। সমাজ বড় অদ্ভুত, এখানে নারীর একাকিত্বকে মানুষ সুযোগ হিসেবে দেখে, সহানুভূতি হিসেবে নয়। একদিন গভীর রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আকাশে এক ফালি চাঁদ, কিন্তু চারপাশ কুয়াশায় ঢাকা। আমার মনে হলো, আমি কি এভাবেই পচে পচে মরব? আরমান তো বছরে একবার আসে, তাও মাত্র ১ মাসের জন্য। বাকি ১১ মাস আমি কার জন্য এই যৌবন আগলে রাখব? হঠাৎ মনে হলো, আবির তো আমারই অংশ। ও বাইরে গিয়ে অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছে, নিজের টাকা আর সময় নষ্ট করছে। আমি যদি ওর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করি যেখানে ও আমাকেই ওর সবচেয়ে প্রিয় বন্ধু মনে করবে, যেখানে ওর কোনো গোপন কথা থাকবে না। ভাবনাটা প্রথম দিকে আমাকে কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু পরক্ষণেই মনে হল, বাইরের কোনো পরপুরুষের সাথে জড়িয়ে পড়ার চেয়ে নিজের ছেলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা অনেক বেশি নিরাপদ। অন্তত বাইরের কেউ জানতে পারবে না। আমি চাইলাম আবিরের মাধ্যমে নিজের নিঃসঙ্গতা কাটাতে, আর আবিরকে বাইরের বাজে নেশা থেকে ফেরাতে। পরদিন থেকেই আমি নিজেকে একটু অন্যভাবে সাজাতে শুরু করলাম। ড্রেসিং টেবিলের ধুলো জমা সাজের সরঞ্জামগুলো বের করলাম। আবির যখন কলেজ থেকে ফিরল, আমি ওর জন্য নিজের হাতে ওর প্রিয় কাচ্চি বিরিয়ানি রান্না করে রেখেছিলাম। রাতে ওকে আমার ঘরে ডাকলাম। ও কিছুটা অবাক হল। আমি শান্ত গলায় বললাম, আবির, শোন, তোর নামে অনেক বিচার আসে। তুই বাইরে মেয়েদের সাথে ঘুরে বেড়াস। ওসব করে কি পাস তুই? তারা কি তোকে সত্যিই ভালোবাসে? আবির রাগী গলায় বলল, তুমি এসব বুঝবে না মা। আমি ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, বুঝব না কেন? আমিও তো মানুষ। দেখ আবির, তুই যদি বাইরের সময় না কাটিয়ে আমার সাথে একটু সময় কাটাস, আমাকে যদি তোর বান্ধবী ভাবিস, তবে কি খুব ক্ষতি হবে? আবির আমার চোখের দিকে তাকাল।
আমি ওর চোখে এক অদ্ভুত বিস্ময় দেখলাম। রাতে আমি ওকে বোঝালাম যে আমি ওর শুধু মা নই, আমি ওর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। ও যেন বাইরে গিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট না করে বরং ঘরেই আমাকে সময় দেয়। আমি ওকে কথা দিলাম, ও যদি আমার কথা শোনে, তবে আমি ওকে এমন সব আনন্দ দেব যা ও বাইরে কখনো পাবে না। সেদিন বিকেলে আমি পার্লারে গেলাম। নিজের চুলগুলো সুন্দর করে কাটলাম, ফেসিয়াল করলাম। ফিরে এসে আলমারি থেকে আমার সবচেয়ে সুন্দর নীল রঙের একটা জর্জেট শাড়ি বের করলাম। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। মনে হলো আমি যেন 10 বছর আগের সেই তরুণী শায়লা। বিকেলে আবিরকে ফোন করে বললাম, আজ জলদি আসিস বাবা। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রাত যখন 10টা, আরমানের ফোন আসার কথা। আমি ফোনটা সাইলেন্ট করে রাখলাম। আজ আমি আরমানের সাথে ওই ঝাপসা স্ক্রিনে কথা বলতে চাই না। আজ আমি জীবন্ত কারো সান্নিধ্য চাই। আবির ঘরে ঢুকেই থমকে গেল। ও অস্ফুট স্বরে বলল, মা, তোমাকে তো চিনতেই পারছি না। তুমি এত সুন্দর কেন? আমি হাসলাম। বললাম, সৌন্দর্য তো দেখার মানুষের চোখে থাকে। আজ থেকে তুই আর বাইরে যাবি না। আজ থেকে আমিই তোর সবচাইতে প্রিয় বান্ধবী। তুই আমাকে মা বলে ডাকবি না, তুই আমাকে তোর কলিজা বলে ডাকবি। রাজি? আবিরের চোখে এক ধরনের ঘোর লাগা নেশা দেখলাম। অধীর পায়ে আমার দিকে এগিয়ে এল। আমি অনুভব করলাম অনেক বছর পর আমার এই 4 দেয়ালের ভেতরে প্রাণের স্পন্দন ফিরে আসছে। আমি জানতাম না এই পথের শেষ কোথায়, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল একাকিত্বের চেয়ে এই নতুন সম্পর্ক অনেক বেশি শান্তির। সেই রাতে আমরা অনেক গল্প করলাম। আবির ওর বন্ধুদের কথা বলল, ওর ভালো লাগার কথা বলল। আমি ওকে বোঝালাম বাইরের মেয়েরা শুধু টাকা আর মোহ চেনে, কিন্তু আমি ওকে চিনি অন্তর দিয়ে। আমি ওকে বললাম, শোন আবির, তুই যদি আমার কথা মতো চলিস, তবে আমি তোকে এমন এক সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব যে তোকে রাজপুত্রের মতো রাখবে। কিন্তু তার আগে এই কয়েকটা বছর আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকব। এটা শুধু আমাদের দুজনের গোপন কথা। তোর বাবা যেন কিচ্ছু না জানে। আবির আমার হাত ধরে কথা দিল, সে কাউকে কিচ্ছু বলবে না। সে রাতে আমি অনুভব করলাম আমার শরীরের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যাচ্ছে। আমি এক নতুন শায়লা হয়ে পুনর্জন্ম পেলাম। সেই রাতের পর থেকে আমার পৃথিবীটা বদলে গেল। সে আগে সকাল হতো একরাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে, কিন্তু এখন সকালে ঘুম ভাঙলে আয়নায় নিজের দিকে তাকিয়ে একবার হাসি। আবির এখন আর বাইরে রাত কাটায় না, বন্ধুদের সাথে আড্ডার দোহাই দিয়ে মেয়েদের পেছনে টাকা ওড়ায় না। ও এখন দিনের বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। আমরা একসাথে সিনেমা দেখি, ল্যাপটপে গান শুনি আর কত শত গল্প করি। আরমান যখন ফোন দেয়, আমি এখন আর আগের মতো অপরাধবোধে ভুগি না। কারণ আমি তো বাইরের কারো সাথে কিছু করছি না, নিজের ছেলের সাথেই তো সময় কাটাচ্ছি। আমি আরমানকে বলি, তুমি ওখানে সাবধানে থেকো, আমি এখানে আবিরকে নিয়ে খুব ভালো আছি। আরমানও খুশি হয় এটা ভেবে যে মা-ছেলের সম্পর্কটা এখন অনেক গভীর হয়েছে। কিন্তু সে কি জানে এই গভীরতার আড়ালে লুকিয়ে আছে অন্য এক তৃপ্তি। একদিন বিকেলে আবির আমার চুলে বিলি কাটতে কাটতে বলল, জানো কলিজা, বাইরের ওই মেয়েগুলো কত কাঁচা ছিল। তারা না বুঝত মন, না বুঝত আবেগ। কিন্তু তোমার সাথে কথা বললে মনে হয় আমি এক অভিজ্ঞ সাগরে ডুবে আছি। আমি হাসলাম। বললাম, বয়স তো এমনি এমনি বাড়েনি রে পাগল। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছি। আমি জানি একটা মানুষের মনের ক্ষুধা কিভাবে মেটাতে হয়। তুই এখন বুঝতে পারছিস তো কেন আমি তোকে বাইরের ওই ফালতু মেয়েদের কাছে যেতে নিষেধ করেছিলাম? আবির মাথা নেড়ে সম্মতি জানাল। ও এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি দায়িত্বশীল। আমার মনে হলো আমি বোধহয় মা হিসেবে এক অদ্ভুত উপায়ে সফল হয়েছি। অন্তত আমার ছেলেটা তো চোখের সামনে আছে, বিপথে যাচ্ছে না। কিন্তু সব সুখ বোধহয় চিরস্থায়ী হয় না। একদিন রাতে যখন আমরা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিলাম, আবির হঠাৎ গম্ভীর হয়ে গেল। আমি ওর কপালে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? মন খারাপ? আবির একটু ইতস্তত করে বলল, কলিজা, তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু ভয় লাগছে তুমি যদি রাগ করো। আমি অভয় দিয়ে বললাম, তুই তো জানিস আমার কাছে তোর কোনো গোপন কথা নেই। বল, কি বলবি? আবির বলল, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, শামীম। ও আমার ছোটবেলার বন্ধু। ও আমাদের এই বন্ধুত্বের কথা আজ করতে পেরেছে। আসলে ওর সাথে আমার কোনো লুকোচুরি নেই, তো তাই ওকে সব বলেছি। ও না তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। ও অনেকবার বলেছে যে তোমার মতো সুন্দরী আর বুদ্ধিমতী নারী ও আর দেখেনি। শুনে আমার বুকটা ধক করে উঠল।
আমি কিছুটা রাগী গলায় বললাম, আবির, তুই বাইরের একজনকে আমাদের ব্যক্তিগত কথা কেন বলতে গেলি? তুই জানিস এটা জানাজানি হলে কি হবে? আবির আমার হাত ধরে শান্ত করার চেষ্টা করল। ও বলল, না না, শামীম একদম নিজের লোক। ও কাউকে কিচ্ছু বলবে না। ও আসলে তোমাকে খুব সম্মান করে। ও বলছিল, আমরা দুজন যদি তোমাকে সময় দিই তবে তোমার একাকিত্ব একদম মুছে যাবে। ও তো আমাকে অনেক হেল্প করেছে, ওর বোনের সাথে আমার সম্পর্ক করিয়ে দিয়েছিল। ও চায় আমাদের এই ছোট্ট বৃত্তে ও শামিল হতে। ও খুব বিশ্বস্ত, একদম আমার মতো। আমি চুপ করে রইলাম। মনের ভেতরে এক ধরনের দোটানা শুরু হল। একদিকে ভয়, যদি জানাজানি হয়। অন্যদিকে এক ধরনের কৌতূহল, শামীম ছেলেটা কেমন? ও কি সত্যিই আমার প্রশংসা করে? আবির যখন বারবার অনুরোধ করল, তখন আমি ভাবলাম, দেখা যাক না কি হয়। একাকিত্বের এই দীর্ঘ মরুভূমিতে যদি আরও একজন সঙ্গী পাওয়া যায়, তবে জীবনটা হয়তো আরও রঙিন হবে। পরদিন সন্ধ্যায় আবির শামীমকে নিয়ে এল। শামীম দেখতে বেশ নম্রভদ্র। ও আমাকে দেখেই খুব বিনয়ের সাথে সালাম দিল। ওর চোখে আমি সেই একই তৃষ্ণা দেখলাম, যা আবিরের চোখে প্রথম দিন দেখেছিলাম। শামীম আসার পর আমাদের আড্ডাটা আরও জমে উঠল। ও খুব সুন্দর করে কথা বলতে পারে। ও আমার সৌন্দর্যের এমন সব প্রশংসা করল যা আরমান কখনো করেনি। ও বলল, ভাবি, আপনি তো এই বয়সেও রূপালী পর্দার নায়িকাদের হার মানাবেন। আরমান ভাই সত্যিই খুব ভাগ্যবান গো। সে রাতে আবির আর শামীম দুজন মিলে আমার ঘরে আড্ডা দিল। আমি নিজের হাতে সবার জন্য চা আর নাস্তা বানালাম। শামীম যখন আমার দিকে তাকাত, আমি এক ধরনের শিহরণ অনুভব করতাম। ও আবিরের মতো কাঁচা নয়, ওর কথায় এক ধরনের গভীরতা আছে। আবির হাসতে হাসতে বলল, কি শামীম, আমি বলেছিলাম না আমার আম্মু পৃথিবীর সেরা বান্ধবী? শামীম উত্তর দিল, হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস। এমন সান্নিধ্য পেলে পৃথিবীর সব সুখ তুচ্ছ মনে হয়। সে রাতে আমি বুঝতে পারলাম, জীবনটা এখন আর শুধু একাকিত্বের নয়। এখন আমার চারপাশের দেয়ালগুলো অনেক বেশি আনন্দময় হয়ে উঠেছে। আমি অনুভব করলাম, মানুষের শারীরিক চাহিদার চেয়েও বড় হল মানসিক চাহিদা। আর সেই চাহিদা পূরণের জন্য আমি এক অদ্ভুত কিন্তু শান্তির পথ খুঁজে পেয়েছি। মাঝে মধ্যে গভীর রাতে যখন একা থাকি, নিজেকে প্রশ্ন করি, আমি কি ভুল করছি? কিন্তু উত্তর পাই না।